আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। লোকসভার প্রতিবেদন। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। দেশটির পার্লামেন্ট তথা লোকসভায় দেয়া এক রিপোর্টে স্থায়ী কমিটির এক বৈঠকে এই কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে সরকার দাবি করেছে, ভারতের অবস্থান এখনও স্পষ্ট থাকবে। ভারতে অবস্থান করলেও শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয় না ভারত। এরপর জানাবো, সরকার দেশ চালানোর নৈতিক সক্ষমতা হারিয়েছে। শ্রমিক সম্মেলনে বললেন জামাতের আমির। দুর্নীতি বন্ধ করতে না পারায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই এক সিনিয়র নেতাকে। তিনি গতকাল বলেছেন, আমরা হতাশ হয়েছি, 5 মাসে এই সরকার কিছুই করতে পারেনি। তিনি মির্জা ফখরুলের কথাই বলেছেন। এদিকে ঢামেকের 8তলা থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নতুন ভবনের 8ম তলা থেকে নিচে পড়ে গিয়ে রিয়া বেগম 20 নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ছিলেন এবং কয়েকদিন ধরে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় সাভার থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এবারে জানাবো, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, বলল এনসিপি। জাতীয় ছাত্র শক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীকে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল বা এনআইওএইচ হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রায় চোখ হারানো কিশোর আলিফকে দেখার পর এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমন কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে 32 শ্রমিক নিহত। পাকিস্তানের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলেও বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 32 জন কয়লা খনির শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও 10 জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছে অবস্থায়। আহত হয়েছে আরও কয়েকশো জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতের লোকসভার প্রতিবেদন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। দেশটির পার্লামেন্ট তথা লোকসভায় দেয়া এক রিপোর্টে স্থায়ী কমিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বিরোধী দল এখন বর্তমান একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়, কারণ তিনি আইনত একজন দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত এবং এই ধরনের ঘটনায় আসলে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে। শেষ পর্যন্ত তারা বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চালাচ্ছে। হয়তো শেখ হাসিনাকে তারা ফেরতও দিতে পারে। উক্ত লোকসভার নেতাকর্মীদের কথাবার্তা থেকে বোঝা গেল যে শেখ হাসিনাকে ভারত মূলত রাখার জন্য অতটা তারাও উদ্গ্রীব নয়। তারা বিষয়গুলো নিয়ে আরও জানিয়েছে যে তারা আসলে চায় যে শেখ হাসিনা এই মুহূর্তে ফেরত যাক এবং শেখ হাসিনা ফেরত যাওয়ার মধ্য দিয়ে মূলত ভারত ও বাংলাদেশের নির্বাচিত সরকারের মধ্যে এক ধরনের সুন্দর সম্পর্ক বজায় রাখবে বিধায় এই ধরনের ঘটনাগুলো এখন ঘটাতে চাইছে নরেন্দ্র মোদী।
এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একরকম দুঃসংবাদই বলা চলে। কারণ এই মুহূর্তে যদি তাদের দলের প্রধান নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত, সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হয়তো এবারই শেষ। তারা আর ভবিষ্যতে কখনোই বাংলাদেশের রাজনীতির মসনদে হয়তো যেতে পারবে না। সরকার দেশ চালানোর নৈতিকতা হারিয়েছে বললেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি বন্ধ করতে না পারায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিকতা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বর্তমান সরকার দুর্নীতি তো বন্ধ করতে পারেনি, বরং এই সরকার ক্ষমতা আসার পর দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসস্তূপে পরিণত করছে। দেশটাকে একটি মেকানিজম করে তারা আবার দেশের অভ্যন্তরে এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা একসঙ্গে বর্তমান এই সরকারের এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে একত্রেভাবে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে তারা সবাই একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে বর্তমান সরকারকে একটি শিক্ষা দিতে চায় বাংলাদেশ জামাত ইসলাম এবং বিরোধী দলীয় নেতৃত্ববৃন্দরা। তারা চাইছে যে বর্তমান সময়ে রাষ্ট্র কাঠামো একটু ভালোভাবে চলুক, কিন্তু তারেক রহমান যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। দেশটাকে একটি রসাতলে নিয়ে গেছে তারেক রহমান। তারেক রহমানের এই ধরনের কর্মকাণ্ডে দেশের প্রতিটি মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। সবাই বলাবলি করছে কেমন সরকার, ক্ষমতা আসার পরই দেশের প্রায় প্রতিটি জায়গায় প্রশাসক থেকে শুরু করে সব জায়গায় দলীয় নেতাকর্মীদেরকে বসে একটি তামাশার রাজনীতি এবং দেশের মানুষকে একটি মগা পেয়েছে। তাই তারা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে শুধুমাত্র নিজের দলীয় নেতাকর্মীদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার যে তামাশা শুরু হয়েছে সেটা বন্ধ করতে হবে। ঢামেকের ৮তলা থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢামেকের হাসপাতালের ৮তলা থেকে লাফিয়ে পড়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে ওই প্রবাসী সিঙ্গাপুরে অবস্থান করছেন। অবস্থায় শাহবাগ থানার পুলিশের সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। শাহবাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আসলে এই ধরনের ঘটনা যদি এভাবে ঘটতে থাকে সেটি আমাদের জন্য আমরা বলতে চাই যে এই ধরনের যে ঘটনাটি ঘটল, এই ঘটনায় কারো কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা সেই ঘটনাটি পুলিশের সদস্যরা তদন্ত করে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য বড় ধরনের এক ভয়াবহ বিস্ময়কর ঘটনা হিসেবে জন্ম দিয়েছে। কারণ দেশের অভ্যন্তরে বিশেষ করে বাংলাদেশের সবথেকে বড় চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এটি আমাদের সবাইকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আসলে বিষয়গুলো নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি। আসলে আরও বলা হয়েছে যে যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে সে ব্যাপারে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। দেশের অভ্যন্তরে এই ধরনের একটি ঘটনা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই পুলিশের সদস্যরা বিষয়টি নিয়ে ব্যাপক তদন্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে আসলে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটি আসলে বের করা এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ব্যাপার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আলিফের উপর যে হামলার ঘটনা ঘটেছে এবং তার দুটি চোখকে নষ্ট করে দিয়েছে, একটি চোখ একদম নষ্ট হয়ে গেছে, আরেকটি দিয়ে কোনো মতে তিনি ঝাপসা দেখতে পারছেন, এমন ধরনের ঘটনা আসলে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় নতুন করে দেশের অভ্যন্তরে আবারও এক ব্যাপক সংকটের জন্ম দিয়েছে বিএনপির তারেক রহমান তার ছাত্রদলের সন্ত্রাসীদের দিয়ে একটি অল্পবয়স্ক এনসিপি নেতার একটি জাতীয় ছাত্র শক্তির যে এক নেতার উপর আক্রমণ চালিয়ে তার দুটি চোখই একরকম শেষ করে দিয়েছে। এই তারেক রহমানের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে অবশ্যই তাকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি তারেক রহমান ক্ষমতা আসার পরই দেশের মধ্যে আরও বিশৃঙ্খল ঘটনা আরও তীব্র বেগে ঘটছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে তারেক রহমান তিনি যে ধরনের কর্মকাণ্ড
পরিচালনা করছেন, এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। আক্তার হোসেন বলেন, হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীর হামলায় এক চোখ হারিয়েছেন। অপারেশনের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার ক্ষতিগ্রস্ত চোখ কখনোই আর ভালো হবে না এবং অন্য চোখে ঝাপসা দেখছেন, ফলে সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শুধু হবিগঞ্জের ঘটনা নয়, সংবাদ সম্মেলনে এই ঘণ্টাখানেক আগে সিলেট এনসিপির গাড়িবহরেও বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। আর তারেক রহমানকে বলতে চাই, সে যদি হাসিনা হতে চায় তাহলে তার ২০ দাঁত আমরা উপড়ে ফেলব, এটাই শেষ কথা।